আর্জেন্টিনার অবিশ্বাস্য কামব্যাকের গল্প বিশ্বকাপ জুড়ে বারবার পুনর্লিখিত হয়েছিল। তবে স্পেনের বিপক্ষে ফাইনালে সেই জাদু আর খুঁজে পাওয়া গেল না। গোটা আসরে অপরাজিত থেকে মাত্র একটি গোল হজম করা স্পেনের রক্ষণদুর্গ ভাঙতে না পেরে থামল আর্জেন্টিনার ব্যাক টু ব্যাক বিশ্বকাপ ও টানা ট্রফি জয়ের স্বপ্ন। এই হৃদয় বিদারক পরাজয়ের মধ্য দিয়ে অশ্রুসিক্ত নয়নে শেষ হলো আধুনিক ফুটবলের অন্যতম মহানায়ক লিওনেল মেসির বর্ণাঢ্য বিশ্বকাপ অধ্যায়। পুরো ম্যাচ জুড়ে টিকি টাকা ও হাই প্রেসিং ফুটবলের একচ্ছত্র দাপট দেখিয়ে 1-0 গোলে ফাইনালে জিতে নিল ইউরো চ্যাম্পিয়নরা। এবং লুইস দে লা ফুয়েন্তের হাত ধরে 16 বছর পর ফের বিশ্বজয়ের স্বাদ পেল স্প্যানিশ আর্মাডা। সেরা খেলোয়াড়ের স্বীকৃতি গোল্ডেন বল জিতেছেন স্পেনের অধিনায়ক ও মিডফিল্ডার রদ্রি। এছাড়াও গোল্ডেন গ্লাভস স্পেনের উনাই সিমন এবং সেরা উদীয়মান খেলোয়াড় স্পেনের 19 বছর বয়সী ডিফেন্ডার পাও কুবার্সি। আর বিশ্বকাপের ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে 2টি গোল্ডেন বুট জয়ের কীর্তি গড়েছেন ফরাসি তারকা ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। 2026 ফিফা বিশ্বকাপ ফাইনালের আদ্যপান্ত নিয়ে বিশ্লেষণ করব আজকের কিক অফ অনুষ্ঠানে। সঙ্গে রয়েছি আমি নাজমুন মিম এবং সঙ্গে আছি আমি মাহফুজুল ইসলাম। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুন। স্বাগত আপনাকে মামুন ভাই, কেমন আছেন? ধন্যবাদ আপনাকে, আলহামদুলিল্লাহ ভালো আছি। নিশ্চয়ই ভালো থাকাটা আসলে একটু কষ্টকর হয়ে যাচ্ছে, রাইট? কেন? এমন একটা ম্যাচ দেখার পর। না, আসলে ম্যাচ সবসময় বলা হয় যে ফাইনাল 50-50 ম্যাচ না, আর আদার সব কিছু মিলে আপনি যে টিমটি জিতবে, ম্যাচটি ভালো খেলবে, সেই টিমই জিতবে। খুব কমই আছে যে আপনি এই ধরনের ম্যাচ খেলে জিতা, মানে খারাপ ম্যাচ খেলে ফাইনালে আপনি ম্যাচ জিতেছেন, এরকম খুব কম ওয়ার্ল্ড কাপ বা যে কোনো টুর্নামেন্টে দেখবেন। আসলে ম্যাচটা আসলে ওইভাবে ফার্স্ট হাফ যতটুকু ভালো ছিল তার থেকে খারাপটা সেকেন্ড হাফ ছিল। যে প্রেশার লো ডিফেন্ডিং করাতে যে প্রেশার স্পেন্ড করেছে, আসলে ওই জায়গাটুকুতে যদি আপনি চিন্তা করেন এই ম্যাচটা রাখা ভেরি ডিফিকাল্ট এবং ভেরি টাফ এই ম্যাচটা। তার মধ্যে যখন 10 জনে পরিণত হয়েছে তখনই আপনি ম্যাচটা স্পেনকে দিয়ে দিয়েছেন। আপনার এখান থেকে ব্যাক করার কোনো মানে উপায় ছিল না, কারণ যে আপনি 11 জন নিয়েই তার পাসিং ফুটবল স্টপ করতে পারছেন না, ওখানে আপনি 10 জন নিয়ে কেমনে পাসিং ফুটবল স্টপ করবেন? ম্যাচটা তখনই শেষ। যত সময় গিয়েছে আপনার 90 মিনিটস, 15 মিনিটস এক্সট্রা, দেন এক্সট্রা 7 and 8 মিনিটস আই থিঙ্ক, মানে আপনার 15, 20, 21, 22 মিনিটের মাথায় এক্সট্রা টাইমে গোল রিসিভ করা। এটা আসলে ওই যত টাইমটা খেলেছে তত টাইমটাই আর্জেন্টিনা চেষ্টা করেছে যে রেখে দেওয়ার, কিন্তু পুরো বিশ্লেষণটাতে আসতে চাইবো মামুন ভাই, কারণ আমরা তো ম্যাচটা যখন দেখছিলাম অনেক মানে পুরোটাই ডমিনেট করেছে স্পেন। মাহফুজ ভাই হয়তো আমার সাথে একমত হবেন এবং একমত হবেন আমাদের দর্শকদেরকেও একমত করাবেন, কারণ আমাদের এই অনুষ্ঠানটির আজকেই তো আমাদের শেষ ফুটবলের শেষ শো, সো আমরা খুব আনন্দের সাথে শেষ করতে চাইবো, শুরুও করতে চাইবো এর সাথে, কিন্তু আমাদের পার্টনারকে এখানে মেনশন না করলেন না মাহফুজ ভাই। যেই বিষয়টি মানে আমরা অন ইয়ারের আগে কথা বলছিলাম যে আসলে ম্যাচটা কোথায় আর্জেন্টিনা হেরেছে, আপনার কাছে কি এটা মনে হয় কিনা যে স্পেন এবারের ওয়ার্ল্ড কাপে একটি মাত্র গোল কনসিড করেছে, তাও বেলজিয়ামের সাথে? পুরো ম্যাচ, পুরো টুর্নামেন্ট জুড়ে তাদের দুর্দান্ত পারফরমেন্স এবং একই সঙ্গে তারা অপোনেন্ট ধরে ধরে অপোনেন্টের এগেনস্টে সেই কৌশলে খেলেছে। এই আর্জেন্টিনার এগেনস্টে ফাইনালে কি হচ্ছে গিয়ে তারা সেই কৌশলটাই অবলম্বন করলো কিনা? কিন্তু আমরা যেটা দেখলাম যে আর্জেন্টিনাকে এক ফরমেশনে শুরু করতে দিয়ে পরের ফরমেশনে তারা যাওয়ার জন্য যে টাইমটুকু পাবে সেই টাইমটুকু দেয়নি। বল পজিশন ধরে রাখা থেকে শুরু করে তাদের জোনের প্রেসিং এবং হচ্ছে গিয়ে তীব্র প্রেশার ক্রিয়েট করা সব কিছুই তো স্পেনের দখলেই ছিল, রাইট? দেখেন, স্পেন কিন্তু তার ফিলোসফি চেঞ্জ করে না, তার ফরমেশন বলেন, আদার্স বলেন। দেখেন, একটা টিম যখন খেলতে থাকে ম্যাচ উইনিং টাইমও চেঞ্জ করে না, তাহলে এখানে কোনো চেঞ্জ করার কিছু না। জাস্ট স্পেনের স্ট্রেংথ জায়গা কোনটা, শক্তিশালী তাদের শক্তিশালী প্লেসটা কোন জায়গায়, সেটা জাস্ট তারা অ্যাপ্লাই করেছে। ডেফিনেটলি মিডফিল্ড পাসিং ফুটবল তারা শুধু ওই জায়গাটুকুতে তারা অ্যাপ্লাই করেছে, ওই জায়গাটুকুতে তারা সাকসেসফুল হয়েছে। আপনি তাদের এগেনস্টে আর্জেন্টিনার যেটা করা দরকার ছিল সেটা আই থিঙ্ক ফার্স্ট হাফে যতটুকু করা চেষ্টা করেছে, বাট সেকেন্ড হাফে এটা একদম ফেল করেছে। দ্যাটস ওয়াই তাদের উপর প্রেশারটা বেশি হচ্ছে। এর থেকে মামুন ভাই ভুল মানে কি মনে হয় যে আর্জেন্টিনা একদম শুরুর প্রথম মিনিট থেকেই কি তাদের গেমটা ওখানেই তারা লুজ করেছে, নাকি রেড কার্ডটা পাওয়া এখানে সবথেকে বড়? না, আসলে মেইন জিনিস হচ্ছে আপনার সবচেয়ে বড় ইস্যু হচ্ছে রেড কার্ডটা পাওয়া। আপনার যে সেকেন্ড হাফের নামার পর থেকে যে প্রেশার
আপনি ফেস করতেছিলেন, এই প্রেশারে থাকলে আপনি ম্যাচ রাখতে পারবেন না। আর যারা মনে করেন আসলে খেলা দেখে আপনি বুঝতে পারতেছেন 20-25 মিনিট লো ডিফেন্ডিং আপনাকে আটকাই রেখেছে, আপনি বল উইন করে 4-5টা 7টা টাচ করতে পারছেন না, তখন আপনি ম্যাচটা জয় করতে পারবেন না। আপনি মাসবি ম্যাচটা জয় করতে গেলে আপনি তাদের উপর প্রেশার আবার ক্রিয়েট করতে হবে, বল পাওয়ার পর 10-12 টাচ করতে পারলে ওই টিম কিছুটা পাজেল হয়ে দেন আপনাকে ওই প্রেশার থেকে সরে আসবে। যেটা মাহফুজ ভাই বলেছিল যে কাউন্টার প্রেস, তারা সবসময় বল মিস করার পর কাউন্টার প্রেসটা করে, যেটা বার্সেলোনা 6 সেকেন্ডে করতো, সেই স্পেন এই ওয়ার্ল্ড কাপে 5 সেকেন্ডে বল রিকভারি করছে, এবং কোনো সময় হচ্ছে কি আরো কম। আমি এভারেজে বললাম, এভারেজে 5 সেকেন্ডে তারা রিকভারি করছে। স্টাফ আপনি চিন্তা করে দেখেন, 5 সেকেন্ড মানে 1 সেকেন্ড এদিকে মানে অনেক বড় ইস্যু। তাই আমি বলবো যে স্পেনের দুর্দান্ত ফুটবলটা খেলেছে, তাদের শক্তিশালী যে জায়গাটা ওটা জাস্ট তারা মাঠে এক্সিকিউট করেছে। আর আর্জেন্টিনার সবচেয়ে খারাপ সাইডটা ছিল রেড কার্ডটা, কারণ আপনি ওই প্রেশারে ওই রেড কার্ডটাই আপনাকে ম্যাচ কিন্তু স্পেনের দিকে। এটা কিন্তু আমরা অফ ক্যামেরাতেই বলছিলাম মাহফুজ ভাই, তাই না? রেড কার্ডটা পাওয়াটা এখানে সব থেকে মামুন ভাইও একমত হচ্ছেন। তবে মামুন ভাই অনেক বেশি মন খারাপ কি মনে হচ্ছে আপনাকে দেখে? কারণ আমরা তো যেই দুজন আছেন, আমার মনে হয় আমি আর্জেন্টিনা ফ্যান, সে ব্রাজিলের, তাকে দেখে আজকে যতটা উজ্জ্বল মনে হচ্ছে আমাকে দেখে কিন্তু একটু স্যাড লাগছে, তাই না? না আসলে এখানে স্যাডের কিছু নাই, কারণ হচ্ছে আপনাকে বুঝতে হবে আপনার এই জায়গাগুলিতে আপনাকে যখন কথা বলতে আসবেন বা বার্তা দিতে আসবেন, আপনাকে নিউট্রাল ভাবে কথাবার্তা বলতে হবে, সাপোর্টের জায়গায়। আর হচ্ছে রিয়েল যে ফ্যাক্টটা ওইটা তুলে ধরাটা, কারণ আমাদেরকে ধরেন বাংলাদেশের সব মানুষরা দেখতেছে, ফলো করতেছে, আমাদের যদি একটা উল্টাপাল্টা কথা বা একটা ব্যাট, যেটা আসলে স্পোর্টসের সঙ্গে না, এটা নিউট্রাল থেকেই কথা বলতে হবে। আমার আর্জেন্টিনা সাপোর্ট করে, আই নো যে আর্জেন্টিনা, আমরা বলি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে কি বিকজ অফ কামব্যাক। আবার এটাও বলেছি আমি অনেক জায়গায় অনেক সময় যে স্পেন যদি 1 গোল দেয়, এই গোল শোধ করতে পারবে না আর্জেন্টিনা, বিকজ স্পেনের ফুটবলের সিস্টেম আলাদা, তাদের খেলার ধরন। এই জায়গায় যদি একটু ইনক্লুড করি যে স্পেন কি এই আর্জেন্টিনার এগেনস্টে এমন একটা পজিশনে থেকে তাদের হচ্ছে গিয়ে ফুটবলটা খেলেছে, যদি পজিশনাল ফুটবলের কথা বলি, তাহলে হচ্ছে গিয়ে তারা হয়তোবা খুব শর্ট পাসের জায়গায় তাদের একজন থেকে আরেকজনের দূরত্বটা এমন জায়গায় ছিল যে 10টা 12টা টাচ করার পরে যদি বলটা লুজও করে, তাহলে হচ্ছে গিয়ে তাদের পজিশনে যেতে খুব বেশি সময় লাগছিল না। সেটা কিন্তু হচ্ছে গিয়ে আর্জেন্টিনার এই গোছানো বিষয়টা করতেই হয়তো বা 2-3 সেকেন্ড বেশি সময় লেগে যাচ্ছিল। এই জায়গাটা কি একটু ম্যাটার করে? দেখেন আপনি যে কথাটা বলছেন, আসলে তাদের ডিফেন্স মিডফিল্ড স্ট্রাইকারের শেপটা দেখবেন কত মিটারের মধ্যে তারা আছে, 30 or 35 মিটার্সের মধ্যে। আই থিঙ্ক তারা 30 মিটার্সের মধ্যে একটা 10 জনের একটা লাইন আপনার তৈরি হয়, স্ট্রাইকার, মিডফিল্ড অ্যান্ড ডিফেন্ডার। এই 30 মিনিটসে যখন আপনি বল 30 মিটার্সের মধ্যে যখন আপনি বল মিস করেন, আপনি যখন কাউন্টার প্রেস করেন, এখানে কোনো স্পেস থাকে না। কথা হচ্ছেন পাসিং খেলার কোনো স্পেস থাকে না, ওই জায়গাটাকে তো যদি আপনি বাইরে দিতে পারেন, তাহলে এটা সবচেয়ে বড় থ্রেড স্পেনের জন্য। স্পেনের জন্য সবচেয়ে বড় থ্রেড হতো কাউন্টার অ্যাটাকে বিহাইন্ড দ্য ডিফেন্সের স্পেসটা। ওইটা যদি যে কোনো টিম, এটা ফ্রান্সও নিতে পারে না, ওইটা আর্জেন্টিনাও নিতে পারে না। ওই হাই ডিফেন্ডারের পিছনের যে স্পেসটা, ওইটা যদি তারা নিতে পারতো, তাহলে স্পেন ডেঞ্জার, যেটা বেলজিয়াম ভালোভাবে নিয়েছিল। কারণ বেলজিয়াম অনেক সময় স্পেনকে থ্রেডের উপর রেখেছিল। ওই জায়গাটুকুতে আপনি যদি চিন্তা করেন যে আসলে আমরা ম্যাচ যদি চিন্তা করি, ফার্স্ট হাফ ইজ এনাফ, সেকেন্ড হাফ 25 মিনিটস খুব প্রেশার, রেড কার্ডের উপর ম্যাচ ফিনিশ। আপনি এই ম্যাচ আপনি কোনো সময় এই কামব্যাক করাটা ইজি না, কারণ আপনি এমন একটা টিমের সঙ্গে খেলতেছেন যার আপনি বল পজিশন দেখলে 60-70%, 68%, 65% বল পজিশন তার আন্ডারে, তাইলে আপনাকে তো সে উইথ বলে আপনাকে ট্রাইড করে দিচ্ছে। এবং তাদের পাসিং অ্যাকুরেসি এত ভালো, তারা এত কমফোর্টেবল যে একটা টিমকে দেখেন গোল করার পর তারা কত ইজি কমফোর্টেবল বল পাসিং করতেছে। আর্জেন্টিনা 10 জন নিয়ে প্রেস করে কিছু করে না, 11 জন থাকলেও কিছু হতো না। বাট আর্জেন্টিনার কিছু কাউন্টারের সুযোগ এসেছিল, সিমনের মিস ছিল, তারপর হলো আরেকটা কাটব্যাগে ডিফেন্ডার গুড সেভ। এই ধরনের ম্যাচে আপনি এই ধরনের 1-2টা চান্স যদি অ্যাভিল করতে পারেন, তাহলে 1-1 হয়ে যেত। বাট ওই ধরনের চান্স আপনাকে কোনো টিমে দিবে না, আপনি আসলে মিস করার কারণে আপনাকে একটা জায়গায় যে আপনাকে প্রবলেম ফেসে। বাট আমি বলবো যে এই ধরনের 2-1টা মিস আর্জেন্টিনা করেছে, তার থেকে বেশি মিস কিন্তু স্পেন করেছে। ভালো সুযোগ স্পেন পেয়েছে, 20টা অ্যাটেম্প করেছে, মানে তখন আর্জেন্টিনা আমি দেখতেছিলাম 0-0 সেকেন্ড হাফে 0 অ্যাটেম্প। তাহলে এই জিনিসটা যদি নর্মালি আপনি চিন্তা করে দেখেন, কি পরিমাণ বেস্ট ম্যাচ স্পেন খেলেছে পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে সেম এই ধরনের ম্যাচই খেলেছে। জাস্ট তাদের শক্তিশালী জায়গাটাকে
তারা ওই জায়গাটায় প্রুভ করেছে, এক্সিকিউট করেছে, আর কিছু না। তাদের ওইটা থেকে তারা বাইরে নেয়। ইয়ামালকে দেখেন, ইয়ামালকে আপনি যদি পুরো এই ম্যাচে ইয়ামালকে দেখেন, ইয়ামালকে কিন্তু কিছুই করতে দেখেন নাই। বাট তাদের যদি মিডফিল্ডগুলিকে দেখেন, পেড্রি নামার পর আরও বেশি তারা মিডফিল্ডে আরও বেশি দখলে নেওয়া, পেড্রির উইথ বলে পাসিং সব কিছু মিলে আমি মনে হয়েছে যে পেড্রি কিছু জায়গায় চেঞ্জ করে দেওয়া। তবে সেক্ষেত্রে এই যে স্পেনের কথা বলেন, আমালের কথা বলেন, স্পেনের পুরো পারফরমেন্সটাও কেমন লেগেছে সেটাও জানবো, আমাদের একটা ব্রেক নিতে হবে। দর্শক, রেইজ এবং এইচকিউ লিথিয়াম আয়ন ব্যাটারির সৌজন্যে কিক অফ অনুষ্ঠানে আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি। এখন ফিরছি কিছুক্ষণ পর। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। রেইজ অ্যান্ড এইচকিউ লিথিয়াম আয়ন ব্যাটারির সৌজন্যে কিক অফ অনুষ্ঠানটি পুরোটা মাস জুড়ে, বিশ্বকাপের সময়টা জুড়ে আমাদের পার্টনার হিসেবে তারা আছেন বিশ্লেষক হিসেবে মামুনুল ইসলাম মামুন। মামুন ভাই, যে বিষয়টা হচ্ছে গিয়ে নিশ্চয়ই বলতে হবে, এমিলিয়ানো মার্টিনেজের কথা একটু আলাদা করে বলতেই হবে। আউটস্ট্যান্ডিং, তিনি তার পজিশন 3 কাঠির নিচে, নইলে তো হচ্ছে গিয়ে স্কোরটা আর একটু বড় হতেই পারতো। না, আসলে দুর্দান্ত পারফরমেন্স করেছে মার্টিনেজ। কারণ আপনি যদি ওয়ার্ল্ড কাপের প্রথম থেকে এখনো পর্যন্ত দেখেন, তার পারফরমেন্সের দিকে যদি চিন্তা করে দেখেন, ওই ধরনের একটা দুইটা সেভ করেছে কাপভার্দের সঙ্গে। বাট গোটা ওয়ার্ল্ড কাপে আপনি যদি অন্যভাবে দেখেন তাহলে ফাইনাল তাকে নজর কেড়েছে। কারণ ফাইনালে যত প্রেশার তাকে নিতে হয়েছে, কতগুলি সেভ করেছে। আর আরেকটা বিষয় হচ্ছিল আপনার আর্জেন্টিনার চেঞ্জিং প্লেয়ার যারা ছিল তারা আসলে ক্লিক করতে পারে নাই। স্পেনের চেঞ্জিং প্লেয়ার যারা ছিল তারা ক্লিক করেছে। আপনি যদি চিন্তা করে দেখেন, স্পেনের গোল করেছে কে? ফার্নান্দো তোরেস, সেও চেঞ্জিং প্লেয়ার। প্রত্যেকটা চেঞ্জিং প্লেয়ার, নিকোকে দেখেন, প্লে ভেরি ওয়েল। মানে প্রত্যেকটা টিমের মধ্যে যখন চেঞ্জিং প্লেয়াররা মাঠে নামার পর তারা যখন ক্লিক করে, তখন কিন্তু টিমের অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। যেমন আর্জেন্টিনা কিন্তু লাস্ট আপনি ম্যাচগুলি যদি জিতার কামব্যাক করার যদি অবস্থান দেখেন, যারা চেঞ্জিংয়ে নেমেছে, লাতারো বলেন, ডিপল বলেন, তারপর হচ্ছে আপনার নিকো বলেন, সবাই কিন্তু চেঞ্জিংয়ে নামার পর তার পারফরমেন্সটা এত ভালো ছিল যে তারা ওই জায়গাটায় তারা সাকসেসফুল হয়েছে। বাট এই আপনি যদি ফাইনালে যেয়ে দেখেন, যেহেতু আর্জেন্টিনা সিমোনেকে দিল, তারপর হচ্ছিল আপনার পারাদাসকে দিল, ওতোমানদি প্লে ভেরি ওয়েল। সে খারাপ ফুটবল খেলে নেয়, 2টা সেভ করেছে পিচ থেকে ক্লিয়ার। বাট আমি মনে করি যে পারাদাস যে আসলে টেকনিক্যালি যেভাবে সে ফুটবল খেলেছে, আসলে সেটা আসলে তাদের প্ল্যানের থেকে বাইরে। আচ্ছা, আর্জেন্টিনার লেফট ব্যাক নিয়ে আপনার কোনো কথা আছে? লেফট ব্যাক প্লে ভেরি ওয়েল, 34 বছর, সবচেয়ে মেসির পর আই থিঙ্ক সে ওয়ান অফ দ্য সিনিয়র প্লেয়ার। ইয়ামালকে কিছুই করতে দেয় নাই, ইয়ামালকে প্রেশারে রেখেছে, প্রেসিংয়ে বল উইন করেছে। মানে লামিন ইয়ামালকে আসলে কিছুই করতে দেয় না আর্জেন্টিনার লেফট ব্যাক। কিন্তু আমার কাছে হচ্ছিল এই যে রাইট ব্যাক, আপনার যে লাস্ট ম্যাচে যে 11-এ খেলেছে মলিনো, আই থিঙ্ক মলিনো, হ্যাঁ, তার আসলে মিস দেখেন, লাস্ট ম্যাচও তার ভুলে গোল রিসিভ করা, স্পেনের সঙ্গে তার মিসে আসলে গোল রিসিভ করা। সে কিন্তু চেঞ্জিংয়ে নেমেছে। নিকোকে সে যদি ব্লকটা করতো, নিকো আর ব্যাক হেড করতে পারতো না। সব কিছু মিলে আপনার যে উইং ব্যাকগুলি যে আসলে আর্জেন্টিনার দুর্বলতা, সেটা আবারও প্রমাণ করেছে। বাট আমি বললাম না, ফার্স্ট হাফ ইজ ওকে। ফার্স্ট হাফ যদি আপনি ফুটবলটা দেখেন, ইজ ওকে। দুই টিমের বল পজিশন বলেন, আর্জেন্টিনা হচ্ছে ট্রাই করেছে কিপ করার জন্য, সব কিছু হলো ফার্স্ট হাফ। আই থিঙ্ক আমার মনে হয় সেকেন্ড হাফে গিয়ে বেশি ডিপ প্রেশার নেওয়া, তারপর হলো 25 মিনিটসের পর রেড কার্ড রিসিভ করা। আসলে এই ধরনের ম্যাচ আপনি রাখতে পারবেন না। আমরা যত এখানে বলি এটা হয়েছে, ওইটা হয়েছে, এটা করছে, মার্টিনেজের দুর্দান্ত সেভ করেছে, কেউ না কাউকে মার্টিনেজের কথাটা যেহেতু বারবারই আমাদের প্রসঙ্গে চলে আসছে মামুন ভাই, তিনি 10টা সেভ করেছেন এবং তার জন্যই অনেকে বলছিল স্পেনের সাথে লিটারালি মার্টিনেজ তিনি লড়াই করছিলেন পুরো মাঠে। আমরা ওইভাবে আর্জেন্টিনাকে জ্বলে উঠতে দেখিনি। না, আপনি যদি 10 জনের এগেইনস্টে 11 জন খেলেন এই ধরনের ম্যাচে, আপনাকে তো গোলকিপারে সেভ করতে হবে, না তো আপনি এই ম্যাচ 4-5 গোলে হারার মতো অবস্থায় থেকে যাবে। বাট আমি বলবো যে আসলে ফাইনাল ম্যাচে যে নার্ভ, ফাইনাল ম্যাচে যে প্লেয়িং স্টাইল, ফাইনাল ম্যাচে যেভাবে খেলা উচিত, ওইটাই স্পেন খেলেছে। তারা ডিজার্ভ করে ফাইনাল ম্যাচে, তারা চ্যাম্পিয়ন, তারা ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন টিম, তারা আসলে রিয়েলি ডিজার্ভ করে যে পুরো ফুল টুর্নামেন্টে একটা গোল রিসিভ করেছে। বলে না, অ্যাটাকাররা একটা ম্যাচ জিতায়, ডিফেন্ডার এক পুরো টুর্নামেন্ট জিতায়। আমার কাছে মনে হয়েছে 2006-এর ইতালি ভার্সেস ফ্রান্স, ইতালি টিমকে মনে হয়েছে কিছুটা যে গোল রিসিভ না করতো 1-0, 1-2, 2-0, 2-1,
ম্যাচ জিতে লাস্টের ফাইনালে এসে ফ্রান্সকে হারিয়ে দিয়েছে। মানে এই ধরনের ম্যাচে আমি মনে করি যে স্পেন আসলে ডিজার্ভ করে এই Deserve করে, ফাইনালে যে obviously. তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। একদমই তাই। এরই সাথে আমাদের আরেকটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে মাহফুজ ভাই। দর্শক, রেইজ অ্যান্ড HQ লিথিয়াম আয়ন ব্যাটারি সৌজন্যে কিক অফ অনুষ্ঠানে নিচ্ছে আরও একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। কোথাও যাবেন না, ফিরছি একটু পরেই। বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি রেইজ এবং HQ লিথিয়াম আয়ন ব্যাটারির সৌজন্যে কিক অফ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি মাহফুজুল ইসলাম, আছেন মিম, এবং আমাদের সঙ্গে আছেন মামুনুল। মামুন ভাই, যে বিষয়টি বলছিলাম যে গোল্ডেন বুট, গোল্ডেন বল, সেরা উদীয়মান ফুটবলার, সব কিছুই মোটামুটিভাবে একটা প্রশ্ন তোলা যায় না, বাট মেসি তো একটা জিনিস ডিজার্ভ করে নাকি গোল্ডেন দেখেন, বলটা? চ্যাম্পিয়ন হলে আপনার সব কিছু স্টপ হয়ে যেত, সব কিছু আসলে লিওনেল মেসি পেত। চ্যাম্পিয়ন না হওয়া পর্যন্ত আপনি যদি চিন্তা করেন তাহলে তো গোল্ডেন বল এমবাপে পেতে পারতো, কারণ এমবাপের 10 গোল 4 অ্যাসিস্ট দুইটাই তাকে দেওয়া হতো। বাট একটা চ্যাম্পিয়ন টিমের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ারকে দিয়েছে রড্রি। আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার দিস ওয়ার্ল্ড কাপের, ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার। একটা টিমকে লিডারশিপ, একটা টিমকে কীভাবে কন্ট্রোল করে একটা ম্যাচ জিতা যায়, কীভাবে আসলে টিমের স্কোয়াড সব কিছু ঠিকঠাক করে মিডফিল্ডকে স্ট্রং করে, মানে পাসিং বলেন, তার সবচেয়ে বেশি পাস, তার সবচেয়ে বেশি টাচ বল, সব কিছু মিলে অনেকের দিক দিয়ে সে অনেক দূর এগিয়ে। ট্যাকেলও সেম, সবচেয়ে বেশি ট্যাকেল বল উইন করা মিডফিল্ডার। আমি মনে করি ইজ বেস্ট প্লেয়ার আসলে রড্রি। ঠিক আছে, আপনি ইয়ং যেটা দিয়েছে ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার। এক গোল রিসিভ করা থাকে না, দিয়ে আপনি কাকে দিবেন? আসলে প্লে ভেরি ওয়েল। তার গোলকিপার আসলে ঘুরে ফিরে ওই জায়গাটুকুতে আসে ডিফেন্সিভ, কারণ তাদের অ্যাটাকিং লাইনে 5 গোল ছাড়া আর কেউ, একজনই 5 গোল করেছে। যদি লামে আমাল তার ফর্মে থাকতো, সে যদি তার বেস্ট পারফর্মটা করতো, তাহলে ইয়ংটা পেতো। আমি বলছি দিশন সব কিছু মিলে দেখেন, আমরা প্রশ্ন করতে পছন্দ করি, বাট ক্লিয়ারলি যদি আপনি প্রত্যেকটা প্লেয়ার যারা অ্যাওয়ার্ড পেয়েছে তাদেরকে যদি আপনি সব জায়গায় যাচাই বাছাই করেন, আসলে তারাই যোগ্য। রাইট, অবশ্যই তাই। তো সেদিক থেকে যে পুরো পারফরমেন্সটা দেখবার পর এই যে মেসির আমরা গোল্ডেন বলের এই ব্যাপারটাও ছিল, তারপরে কি আপনার মনে হয়েছে যে পুরো টুর্নামেন্টে মেসি যেভাবে অ্যাসিস্ট করেছেন বা খেলেছেন, তারপর মানে পারফরমেন্সটা আপনি কিভাবে বিশ্লেষণ করেন? দেখেন না, 39 বছরের লিওনেল মেসি যদি আপনি চিন্তা করেন, বিগত লাস্ট ওয়ার্ল্ড কাপ তিনটার মধ্যে 2টা ফাইনাল খেলা, 3টার মধ্যে 2টা ফাইনাল, না 4টার মধ্যে 3টা ফাইনাল খেলা, সরি 14, 22 and 26, আসলে 18তে ফাইনাল, 18তে ফ্রান্স এবং ক্রোয়েশিয়া। আপনার যদি সবকিছু দেখে যদি চিন্তা করে দেখেন, লিওনেল মেসি 39 বছরের লিওনেল মেসি কিন্তু আদার্স ওয়ার্ল্ড কাপের থেকে বেস্ট পারফর্মটা এই ওয়ার্ল্ড কাপে করেছে। আই থিঙ্ক আমরা যেভাবে লিওনেল মেসিকে বলি গোল্ডেন বুট বল খেলে, বলের জন্য খেলে, সে ওয়ার্ল্ড কাপ, আই থিঙ্ক সে এই ওয়ার্ল্ড কাপ জেতার জন্য। একটা ডিফারেন্ট মেসিকে দেখেছেন আমরা, অনেক ডিফারেন্ট মেসিকে দেখেছি। 39 বছর বয়স মনে হয় নাই তাকে, 29-28 বছরের ছেলে একজন মাঠে খেলতেছে। স্টিল নাও স্পেন বনাম আর্জেন্টিনা ম্যাচে আপনি 1 ভার্সেস 1 দেখেন, মেসিকে কেউ আটকে রাখতে পেরেছে। আমি মনে করি যে মেসি আলাদা, মেসিকে আপনি এখানে আনতে পারবেন না। বাট আমাদের আসলে একটা জেনারেশন ফুটবল এনজয়মেন্টের জায়গায় স্টপ হলো। রাইট, মেসিকে দেখেই কিন্তু একটা জেনারেশন ফুটবলের জন্য আমরা নিজেরাই, আমরা তাদের রোনাল্ডো মেসির দৈরত্ব দেখেছি, যুদ্ধ মানে মাঠের মধ্যে তাদের পারফরমেন্স দেখেছি, তাদের ক্লাবগুলির শিরোপা দেখেছি, তাদের বেস্ট ম্যাচ দেখেছি, অ্যাওয়ার্ড দেখেছি। এখন মেসির থেকে চাওয়া পাওয়ার আই থিঙ্ক কিছু না। বাট আমি মনে করি যে আমাদের জন্য একটা, সবার জন্য একটা লাস্ট ওয়ার্ল্ড কাপ মেসি তার বেস্ট পারফর্ম করে সে ওয়ার্ল্ড কাপটা আসলে শেষ করলো। নেক্সট ওয়ার্ল্ড কাপ খেলবে নাকি আই থিঙ্ক কেউ আমরা জানি না, ন্যাশনাল টিমে কন্টিনিউ করবে নাকি সেটাও আমরা কেউ জানি না। বাট আসলে আমরা লিওনেল মেসি, নেইমার জুনিয়রটা তার খেলার অপশন আছে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, আপনার ক্রোয়েশিয়ার মদ্রিচ, আমরা আসলে তাদেরকে আসলে রিয়েলি মিস করব, কারণ তারা হলো আমাদের ফুটবলের রিয়েল লিজেন্ড। একদমই তাই। এবং মেসি নিজেই বলেছেন স্পেনের মুখোমুখি হবার আগে যে স্পেনের ইয়ামালকে তিনি ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স মনে করেন এবং তার ফেভারিট হচ্ছে। কারণ তার একটা বিশাল একটা সুযোগ, আপনার 19 বছর বয়স, অনলি 19-এর পরে একটা সামনে পুরো ক্যারিয়ার পড়ে আছে। দেশে তাকে প্রেশার, আসলে আমরা প্রেশার করি যে ইয়ামালকে আসলে তার নিজের কোচই তো প্রেশার করে না। 19 বছর বাচ্চাকে ফ্রি করেছে, তার লাইফ এখন সে কীভাবে সাকসেসফুল হয়ে যাবে। সবার ধারণা
আমি বেশিরভাগ আমি চিন্তা করি ইয়ং লিওনেল মেসির আর ইয়ং একদম ইয়ামালকে কিছুটা একই রকম লাগে। একই রকম রিফ্লেক্ট করে। তো সেদিক থেকে তো পুরো একটা মাস মামুন ভাই বলবো এই ফুটবলের এই আসর উন্মাদনা সেটা ছোট্ট করে জানতে চাইবো কেমন লেগেছে, এরপর অবশ্যই আমরাও বিদায় দেখেন নেব। শুধু সবচেয়ে বড় বিষয় ছিল পুরো বাংলাদেশের যদি আপনি চিন্তা করে দেন পুরো বাংলাদেশে দেখেন এই বৃষ্টি বাদে কোনো অকারেন্স কোনো আদার্স কোনো কিছু হয় না, সবাই কিন্তু ফুটবল নিয়েছিল এবং ফুটবল মানে উন্মাদনায় মেতে ছিল, সবাই ফুটবল নিয়ে চিন্তা করা। আমাদের মতো মানুষ পুরো এক মাস ফুটবলকে সময় দেয়, ফুটবলকে ফলো করা, সারা জীবন তো ফুটবল খেলি, সারা জীবন ফুটবলের সঙ্গে থাকে। বাট ওয়ার্ল্ড কাপ হলো একটা ভিন্ন আসর, ওয়ার্ল্ডের বেস্ট আসর, ওয়ার্ল্ডের বেস্ট আসর। এই যে প্রোগ্রামে যাওয়া, সবার সঙ্গে আপনাদের সঙ্গে কথা বলা, প্রত্যেকটা প্রডিউসারের সঙ্গে কথা, আই থিঙ্ক আসলে এগুলো মিস করা হবে। আবার 4 বছর ওয়েট করতে হবে আমাদের, সবার সঙ্গে আবার বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে। আমি মনে করি যে RTVকে আমি আমার যে আপনারা ফুটবলের পাশে থাকবেন, ফুটবলকে সাপোর্ট করবেন। অসংখ্য ধন্যবাদ মামুন ভাই। ডেফিনেটলি আমরা তো ফুটবলের একটা উন্মাদনার মধ্যে ছিলাম, অনেক ফুটবলটাকে এনজয় করেছি। এবারে ওয়ার্ল্ড কাপটা একটু ডিফারেন্টলি এনজয় করেছি। 48টা দেশ, আমরা অনেক আক্ষেপও আছে, রোনালদোকে নিয়ে আক্ষেপ আছে, নেইমারকে নিয়ে আক্ষেপ আছে, মেসির হাতে দ্বিতীয় কাপটা না ওঠার আক্ষেপও অনেকের আছে। দিন শেষে ফুটবলীয় সৌন্দর্যটা অনেক ম্যাটার করে। আরেকটা জিনিস হচ্ছে কি ম্যাটার করে, সেটা হচ্ছে কি প্রায় অনেক মানুষ মারা গেছে এই উন্মাদনাকে হচ্ছে কি একটা পাগলামির পর্যায়ে নিয়ে একদমই যাওয়া। তাই। এবং এটা মাহফুজ আসলে ভাই দুঃখজনক। এরই সাথে বলতে চাই আমরা কিন্তু একই সাথে এই ফুটবলের এই আনন্দের সাথে ছিলাম, RTVর আয়োজনে ছিলাম। দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমাদের সময় একেবারে শেষ এবং দর্শক প্রায় 6 সপ্তাহের লড়াই শেষে পর্দা নামলো 2026 বিশ্বকাপের, কিন্তু রেখে গেছে অসংখ্য গল্প, বিস্ময় আর স্মরণীয় মুহূর্ত। উত্তর আমেরিকার 3 দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র আয়োজিত ইতিহাসের প্রথম 48 দলের এই বিশ্বকাপ ফুটবল প্রেমীদের উপহার দিয়েছে রোমাঞ্চ, নাটকীয়তা, অঘটন আর নতুন নায়ক। মাঠ ও মাঠের বাইরে পিছু ছাড়েনি বড় বড় বিতর্ক। ফুটবল এভাবে আমাদের হাসায়, কাদায় আর নতুন করে স্বপ্ন দেখতে শেখায়। আর স্বপ্নের ভেলায় ভাসতে ভাসতে আমরা পৌঁছে গেছি কিক অফ অনুষ্ঠানের সবশেষ পর্যায়ে। আর পুরো আয়োজনটি সম্প্রচারিত হয়েছে রেইজন HQ লিথিয়াম আয়ন ব্যাটারির সৌজন্যে। আর দর্শক জানিয়ে রাখছি, পরের বিশ্বকাপের পর্দা উঠবে 2030 সালের 8 জুন। খেলা হবে 6টি দেশের ভিন্ন ভিন্ন ভেন্যুতে। সেই পর্যন্ত ফুটবল উন্মাদনায় মাতুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে এবং আপনারা ফুটবল নিয়েই বেঁচে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।